সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। শিরোনাম দেখে আসি এক ঝলক। বাংলাদেশ প্রতিদিন কোন দিকে যাচ্ছে রাজনীতি? হাসিনার ক্ষমতাচ্যুতির 9 মাস পার হলেও বড় পরিবর্তন হচ্ছে না। মানবজমিন অভ্যুত্থানের 9 মাস পেরোলেও কাঙ্ক্ষিত পরিবর্তন অধরা। দ্য ইকোনমিস্ট। পাইলটের বিচক্ষণতার প্রাণে বাঁচল 71 যাত্রী। সমকাল বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামায়াতের, সব দাবি মানার ঘোষণা উঠল শাটডাউন। কালের কণ্ঠ, রাষ্ট্র সংস্কারের সমঝোতার পথ সন্ধান। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বাড়ছে বাংলাদেশিদের সুযোগ। আমার দেশ রাজধানীতে ময়লা মাফিয়া বেপরোয়া। বিজয়নগর সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি জনতা। কালবেলা বিদ্যমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিএনপি, জবির দাবি মেনে নিল সরকার। দেশ রূপান্তর ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগাররা, জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। খবরের কাগজ মৈত্রী যাত্রায় অটল প্রতিজ্ঞা, জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার। করতোয়া সীমান্তে বিএসএফের অপতৎপরতা, জবির আন্দোলন প্রত্যাহার। মাসুদ, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল গত 3 দিন যাবৎ, সেই আন্দোলনের পরে সমাপ্তি ঘটেছে, সরকার দাবি মেনে নিয়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা হলো কি জানেন, মানে আমার খুব দুঃখ লাগে যে সেইটা আপনি দাবি মানলেন, অথবা আশ্বাস দিলেন, অথবা যাই করলেন, এই কাজটা আপনার প্রথম দিনই করলেন না। এই যে একটা প্রবাদ আছে না, যে কোনো একটা প্রাণী নাকি পানি ঘোরাঘুরে খায়। এখন ওনারা কি সেরকম হচ্ছেন? এই যে এর মধ্যে এই 3টা দিন কত কিছু ঘটলো। এই ছেলে মেয়েরা রোদের মধ্যে বৃষ্টিতে ভিজলো, অনেক হয়তো তো অসুস্থ হবে। 11 জন না 12 জন ছেলে আহত হলো লাঠি পেটা খেয়ে। শিক্ষকরা পর্যন্ত এখানে বসে থাকলো, ভিসি পর্যন্ত ওয়েট করলো। একটা ইউনিভার্সিটির এমন কোনো ব্যক্তি নাই যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। তো তেমন একটা আন্দোলনকে আপনি কোনো পাত্তাই দিলেন না। তারপরে কি হলো, যখন 3 দিন হয়ে গেল, চাপে পড়লো, তখন আপনারা আসলেন। এই যে মানে মানসিকতাটা, আমি কিন্তু দেখেন যে 3 দফা দাবি আছে, এটা মানা সম্ভব কিনা, মানা যৌক্তিক কিনা, মানা উচিত কিনা, এগুলি নিয়ে নানা বিষয় নিয়ে তর্ক হতে পারে। সেই তর্কটা আপনি মাঠে কেন নিয়ে আসলেন? এটা তো আপনি ঘরেই সারতে পারতেন, অন্দরমহলেই সম্ভব ছিল। শেষ হইতো। মাঠে এটা কিলা বললো, মাঠে এটা বরং আপনার যে গভর্নমেন্টের কথা বলছি আমি, এই গভর্নমেন্টের কিন্তু এই ইমেজটা প্রকাশিত হলো যে এরা গণমানুষের সরকার না, এরা মানুষের মানে যে পেইনটা সেটা ফিল করতে পারে না। এটা তো প্রমাণ হইল। একজন উপদেষ্টাকে নিয়ে আসলেন, সে মাথায় পানির বোতল পড়লো, এটা নিয়ে আবার ট্রল হইলো, মানে কত কিছু হয়ে গেল কিন্তু। আর আরেকটা জিনিস আমাকে বিস্ময়কর লাগছে, আমি আসলে মানে হয়ে হতবাক হয়ে গেছি যে এত বড় একটা আন্দোলন, শিক্ষা উপদেষ্টা কই? একবারও ফিল্ডে দেখলাম না। আগে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বয়স্ক লোক ছিলেন, হয়তো উনি জন্য ছেড়েও দিয়েছেন, আরেকজন লোককে আনা হলো, ওনার প্রতি মানুষের আস্থাও ছিল। উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর এমন কিছুই দেখাতে পারেন নাই যেটা দেখে মনে হয় যে উনি একটা কাজের লোক। এই আবরার সাহেবকে কেন আনা হলো, কোন যোগ্যতার হলো, এটা এখনো বুঝলাম না। উনি কিন্তু এখনো কিন্তু কোনো ক্ষেত্রে কোনো সমস্যার, যে সমস্যার কারণে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব চলে গেলেন, সেই সমস্যার একটা ক্ষেত্রে উনি একটা পজিটিভ স্টেপ রাখতে পারছেন। এটা আমি কোনো মিডিয়ায় পাইনি এই পর্যন্ত, দৃশ্যমান না। এবং এই যে সর্বশেষ যে ঘটনা, এটার মধ্যে মাহফুজ আলমকে আসতে হবে, সে তো তথ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা কই? তো এইগুলি হলো জানেন, মানে মানুষকে, মানুষের মানে ব্যথাকে, মানুষের পেইনকে গুরুত্ব না দেওয়ার যে মানসিকতা, এটা তারই বহিঃপ্রকাশ। তবে এই আন্দোলনের ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটা ক্ষোভ, মানে যেটা প্রত্যাহার হলো, সেটার সাথে সাথে আবার 7 কলেজের শিক্ষার্থীরা আবার রাজপথে নামছেন। তো ওদের তো আপনি একটা আশ্বাস দিয়েছিলেন, ওই আশ্বাসটা যদি পূরণ করার জন্য কোনো দৃশ্যমান কিছু না করেন, তা আবার নামবে। এবং এরাও কদিন পরে আবার নামবে। মানুষের যে কষ্ট, সেটা তো থাকছেই। এখন কোশ্চেনটা হলো জানেন, এইগুলিকে এই গভর্নমেন্ট ঠিক মতো অ্যাড্রেস করতে পারে না। আমি মনে করি
অ্যাড্রেস করতে হবে। শুরু থেকে দেখেন কত ছোটখাটো বিষয় নিয়ে আমার আন্দোলন হচ্ছে। যারা রাস্তায় নামে তাদেরকে কিন্তু অনার করতে হবে, কারণ একটা লোক কখন রাস্তায় নামে, সে কি সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য রাস্তায় নামে? তা তো নামে না। তাদের নিজস্ব যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর নিরসনের জন্য তারা নামে। এতদিন তারা স্বৈরাচারী সরকার ছিল, সেই সরকার আমলে নামতে পারতো না, ভয় থাকতো, গুলি খাইতে হবে। এখন একটা মনে করে এটা আমাদের নিজেদের সরকার, এবং এই সরকারের তার দাবি জানাইতেই পারে। তো সরকারের কি করতে হবে? এই দাবিগুলো সব তারা মানতে পারবে না। আমি মনে করি কি জানেন, একটা বিকল্প পদ্ধতি গভর্নমেন্টের অবলম্বন করা উচিত ছিল। আগে এটা করতে পারতো, সেটা হলো গিয়ে গভর্নমেন্ট করতে পারতো যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারতো, যে এই ইমেল অ্যাড্রেসে আপনাদের যা যা অভিযোগ আছে, যা যা চাহিদা আছে, যার যা দাবি দেওয়া আছে, তথ্য প্রমাণ সহ যুক্তি সহ এখানে পাঠান। এবং এখানে পাঠালে হলো না, পাঠানোর পরে 7 দিনের মধ্যে সেই অভিযোগগুলো এখানে একটা সেল করা উচিত। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা বিচার বিশ্লেষণ করবে, এটা করা যাবে কি যাবে না, না জানলে কেন যাবে না, এগুলো করতে পারে। করে ওই গোষ্ঠীকে যারা পাঠাইছে তাদেরকে একটা জবাব দেবে, এবং সপ্তাহ শেষে তারা কি কি অভিযোগ পাইছে তার একটা ব্রিফিং করবে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন পিআরও আছে, একটা ব্রিফিং করে দিবে যে আমরা এই অভিযোগ পাইছি, এই চাহিদা আছে, এই দাবি আছে, আমাদের পক্ষে ফিজিক্যালি এতটুকু পালন করা সম্ভব, বাকিটুকু আমরা মিটাতে পারবো না, বাকিটা তো আগামী গভর্নমেন্ট এসে করবে। অবস্থানটা ক্লিয়ার করে দিলেই তো হয়। তারা এগুলি করে না, তারা অন্য কাজ নিয়ে ব্যস্ত। তারা যে কি নিয়ে ব্যস্ত এটাও বুঝি না। অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কোন দিকে যাচ্ছে রাজনীতি, অন্দরমহলে নানান মেনুকরণ। আপনার কি মনে হয় রাজনীতি কোন দিকে যাচ্ছে? মোদি ভাই, আপনিও মিডিয়ার লোক, আমিও দীর্ঘদিন মিডিয়ায় ছিলাম। এই ধরনের নিউজ কখন হয়? যখন কোনো নিউজ না থাকে তখন আপনি বলেন তুমি একটা লেখো, তখন এই শিরোনামটা দেখে বোঝা যায় কোন দিকে যাচ্ছে রাজনীতি। এই প্রশ্নের জবাব যিনি লিখেছেন তিনিও জানেন না, যে পত্রিকা ছেপেছে ওনার সম্পাদক সাহেবও জানেন না, দর্শকরাও জানে না, পাঠকরাও জানে না। বাট সংশয় আছে রাজনীতি কোন দিকে। রাজনীতির সংশয় শুরু থেকে আছে, সবসময় আছে। তো এখন রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? তবে এটা ঠিক, সব মিলে এক ধরনের অনিশ্চয়তা কিন্তু কাজ করছে। প্রধান রাজনৈতিক দল যে, আমি এই রাজনৈতিক দলটার কাজকর্ম কিছু বুঝি না। এই রাজনৈতিক দলটা আসলে কি চায় এটাই আমার কাছে ক্লিয়ার না। তারা কি চায় এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক? যদি তারা চায়, এই জগন্নাথের স্টুডেন্টরা তারা চায়, তাদের 3 দফা দাবি আছে, চায় তারা, এবং যারা চায় তারা সেটা প্রমাণ করছে, তারা চায়। বিএনপি যে চায় ডিসেম্বরে নির্বাচন হোক, বোঝা যায় না, কিন্তু এই একবার দুইবার বলে অন্য কাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। 2-1 লিডার আছে ফাঁকফুকের দিয়ে উল্টাপাল্টা কথা বলে আলোচনায় আসে। যেমন মির্জা আব্বাস সাহেব আপনি দেখছেন, এর মধ্যে 2-3টা প্রশ্ন করে পড়ছে, এমন কথা যে কুকুরের মুখে ছিলাম, বাঘের মুখে পড়েছি। উনি আবার কথা বলেন কিন্তু মানে যাতে নাকি খুব চটকদার ভঙ্গিতে আর কি। তো 90,000 কোটি টাকা নাকি এই গভর্নমেন্ট গত 8 মাসে পাচার হয়েছে, সিন্দাবাদের ভূতের মতো জাতির উপর নাকি কে চাইবে পড়ছে, এগুলো উনি বলছেন। তবে ওনার 90,000 কোটি টাকার এই ফিগারটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই কারণে উনি তো ছোটোখাটো কেউ না, উনি একটা বড় দলের বড় নেতা, স্থায়ী কমিটির সদস্য। তো স্থায়ী কমিটির সদস্য যখন বলে 90,000 কোটি টাকা, আবার উনি আবার একটা ব্যাংকেরও মালিকানার সঙ্গে আছেন, সেক্ষেত্রে উনি 90,000 কোটি টাকা বোঝেন না তা না, পাচার কেমনে হয় তাও বুঝেন না তাও না, তাহলে নিশ্চয়ই ওনার কাছে কোনো প্রমাণ আছে, তথ্য আছে, ওটা উনি জাতির সামনে উন্মুক্ত করতেছেন না কেন? করা তো উচিত। কারা পাচার করলো 90,000 কোটি টাকা? তার লিস্ট আমাদেরকে দেন। ওই সুইপিং কমেন্ট করার দিন শেষ, ওটা করা চলবে না। আপনি বলছেন, আপনি দায়িত্ব নিয়ে বলছেন, ইউ হ্যাভ টু প্রুভ ইট। যদি প্রুভ করতে আপনি না পারেন তাহলে আপনি জাতির কাছে ক্ষমা চান, যেটা আমার বলা উচিত নাই। এবং আমি বিএনপির হাইকমান্ডকে বলবো যে ওনারা যেন চাপ দেয় ওনাকে, ভাই তুমি আমার প্রমাণটা দাও। যদি প্রমাণ দিতে না পারে, আপনি প্রমাণ দিতে পারবেন না, যা ইচ্ছাতে বলে দেবেন, সেটা বললে ভাই ওই রাজনীতি শেষ, ওই রাজনীতি আর এই দেশ আর চলবে না। কাজে এখানে 2টা ওয়ে। একটা হলো উনি প্রমাণ দিবেন যে কোথায় কোথায় কি হয়েছে। উনি তো বলেন না আমি শুনছি, উনি তো দায়িত্ব নিয়ে বলছেন। তো সেক্ষেত্রে ওনাকে প্রমাণ দিতে হবে। এবং যদি প্রমাণ হয়, অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তারা প্রমাণ করবে যে তাদের বিরুদ্ধে অভিযোগটা ঠিক না, এটা তাদেরকে বলতে হবে। কিন্তু 90,000 কোটি টাকার আমি একটা ফয়সালা চাই। কিভাবে ফয়সালা হবে? চাই, আমি নাগরিক হিসেবে চাই, এটা আমি চাইতেই পারি। তারা যদি না দেয়, বুঝবো যে আমার চাওয়ার কোনো মূল্য নাই,
কিন্তু আমি চাইলাম, চাইতে পারি না। কালবেলা শিরোনাম দেখছিলাম, কালবেলা বলছে যে এই বিদ্যমান মানে চলমান রাজনৈতিক সংকটে বিএনপি উদ্বিগ্ন, আরেকটা হেডিং আছে আর কি, আমি সেটাই বললাম। বিএনপি উদ্বিগ্ন হতে পারে, কিন্তু বিএনপির উদ্বিগ্ন হওয়াটা আমার জন্য পছন্দনীয় না। কেন? আমি চাই যে বিএনপি রাগান্বিত হোক। ও আচ্ছা। বিএনপি উদ্বিগ্ন হবে কেন? উদ্বিগ্ন হয় কে? যার যেমন আমার মত মানুষ, যার কিছু করার নাই, নিরীহ মানে কেন এইটুকু আমি উদ্বিগ্ন হইলাম। কিন্তু বিএনপি তো তা না। বিএনপির দিকে তো আমরা তাকায় থাকি, একটা পলিটিক্যাল পার্টির কাজটা কি মতি ভাই বলেন আপনি? আমি সাধারণ মানুষ যেটা ভাবি, সেই সাধারণ মানুষের ভাবনাটা পলিটিক্যাল পার্টির মুখ দিয়ে বেরিয়ে আসবে, তাই না? তো আমাদের উদ্বেগগুলো যখন তার কাছে সবাই একসঙ্গে পুঞ্জীভূত হবে, সেই উদ্বেগটা ওনাকে রাগান্বিত করছে না কেন? উনি কেন বলছেন না যে উনি কি চান? বিএনপি, আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির রাজনীতি আর ওই যে আপনার ছোটখাটো যে 3 জনের দল 5 জনের দল, ওদের রাজনীতি আপনি কোনো পার্থক্য পাবেন না, কিন্তু একই কথা কয়, একই কথা কয়, একইভাবে সেই, এবং যে কথাটা বলে সেই কথার পক্ষে মানুষের যে একটা আপনার চাপ, এটা তো বিএনপির মধ্যে দেখি না। মানে আমি আগে বলতাম যে এই সরকারকে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সাপোর্ট দিচ্ছে, এত সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্ট বহন করার ক্ষমতা এই পার্টিগুলো, এই গভর্নমেন্টটা আছে কিনা আমি বুঝতে পারি না। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই দেখেন আপনি যেদিন খালেদা জিয়া আসলেন, ওনার এয়ারপোর্ট থেকে বাসায় পর্যন্ত আসতে 3.5 ঘন্টা সময় লাগছে। এইটুক রাস্তায় হাইটে আসলেও কিন্তু 2 ঘন্টায় আসা যায়। মানে এত ভিড় ছিল, যে এত মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা ধারণ করার ক্ষমতা বিএনপি আছে কিনা এটা নিয়েও আমার একটু সন্দেহ হচ্ছে। তা নাহলে এত মানুষের উদ্বেগ, তাদের মুখ দিয়ে কিছু বেরোয় না, তারা কিছু বলে না কেন? আমরা তো চাই আমাদের কথাটা, আমাদের চাহিদাটা বিএনপি মুখ দিয়ে বেরোক, আমরা চাই ইলেকশন হোক। তারা অপেক্ষায় এখনো যে ডিসেম্বরে হয় কিনা, তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চান। তো অপেক্ষায় ডিসেম্বরে ইলেকশনটা হইল না, এটা বুঝবে কবে? 31শে ডিসেম্বর চাই যে হইল না। নির্বাচন তো একটা বড় প্রক্রিয়া, তাই না? এটা যে হইল না, বিএনপির কথা যে গভর্নমেন্ট রাখলো না, এটা তারা কবে বুঝবে? তারা একটা জিনিস চাচ্ছে, সেটা কি আমাদেরকে রোড ম্যাপ দেন। গভর্নমেন্ট এটা পাত্তাই দেয় না। মানে রোড ম্যাপ বলতে কিছু একটা জিনিস যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ দিয়ে বেরোচ্ছে, এই জিনিসটাই গভর্নমেন্ট পাত্তাই দেয় না। তাহলে কেমন হলো? প্রতিবার ছোটবেলায় আপনি খেয়াল আছে কিনা জানি না, যখন ছোট থাকতাম অনেক ভাই বোন ছিল, কিছু একটা চাইলাম বাবার কাছে, এই যে অমুকটা আমাকে দাও, সে তো অনেক কাজ দিয়ে ব্যস্ত, সে তো আমারটা শুনেই নেই। তখন আমারটা যে শুনলো না, এটার জন্য আমাদের মধ্যে অপমান বোধ আসতো একটা। আমরা কি করতাম? চিৎকার করতাম, চেঁচামেচি করতাম, মাটির মধ্যে জোরে জোরে পা ফেলতাম, অনেক কিছু করতাম। কিন্তু মূল লক্ষ্যটা কি? দৃষ্টি আকর্ষণ, যে তুমি আমাকে তো শুনতেছো না কেন। এবং এমন চিৎকার করতাম যে বাসাটা অশান্তি তৈরি হইতো। তখন বলতো ও কান্না করে কেন? এই কারণে। তো সেই কান্নাটা আমি বিএনপির কণ্ঠে শুনি না কেন? কেন শুনি না বলেন? শুনছেন আপনি, শুনবেন না কিছু, খালি সুশীল আলাপ করে। তো সুশীল আলাপ করলে ওনারা ওরকম সুশীলের মতো না শুনে অন্যদিকে তাকায় থাকে। রোডম্যাপ যে একটা শব্দ বিএনপি শুরু থেকে বলতেছে, সরকার যেটা শুনছে অথবা সরকার যে বলবে রোডম্যাপ দিব পরে, তাও কয় না। এই শব্দটা কোনদিন সরকারের মুখে শুনলামই না। বিএনপি কিছু মন খারাপ করে না, বেরিয়ে আসে বলে যে ওই লোকের। যাই পরের শিরোনামে যাই। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে রাষ্ট্র সংস্কারে সমঝোতার পথ সন্ধান। একটা পথ খুঁজতেছে আর কি রাষ্ট্র সংস্কারে। এইটা না, এটা কিন্তু একটা জটিল ব্যাপার। আমি যেটা মনে করি, কেন রাষ্ট্র সংস্কার জটিল কেন? জটিল হলো সংস্কার যে প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার মানে কমিশনগুলো করা হয়েছে, এই কমিশনগুলি গঠনের মধ্যে আমার মনে হয় একটা ভুল ছিল, শুরুতে একটা ভুল ছিল। এখন তারা তাদের মতো করে একটা প্রস্তাব দিচ্ছে, এনজিওদের এই প্রস্তাব, এনজিও অথবা বিদেশি ইউনিভার্সিটির টিচার অথবা বিদেশে বসবাসকারী নাক ছিটকানো দ্বৈত নাগরিক রাইসা একটা তাদের মতো করে একটা প্ল্যান দিচ্ছে। এই প্ল্যান নিয়ে আমাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ করতেছে, বাস্তবায়ন করবে কি? এখন এটাকে নিয়ে আপনি বলেন যে আমি টিক চিহ্ন দেওয়া, টিক চিহ্ন দিচ্ছে, অমুক করতেছে তমুক করতেছে। 3 জোটের রূপরেখা তো আপনারা বানাচ্ছেন আপনাদের চোখের সামনে, সবাই স্বাক্ষরও করছিল, কিছু হয়েছে? ওই তো ওইটাই তো হবে এখানে। তো এখানে এর নামে তারা সময় ক্ষেপণ করতেছে। বিএনপি কি করছে? বিএনপি যে তাদের 31 দফা দিচ্ছে,
31 দফা দেওয়ার পর থেকে তারা কি একদিনের জন্য 31 দফার কথা ভুলে নাই কিন্তু যখন সরকার এই সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে একই সময়ে বিএনপি সারা দেশে তার নেতাকর্মীদের মধ্যে 31 দফা নিয়ে মিটিং আলোচনা পাঠচক্র মতো কিন্তু তারা করতেছে এবং আমি যতটুকু জানি আপনি একটা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের পর্যন্ত তারেক রহমান সাহেব এখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তার মানে এরা একটা কতটা সিরিয়াসলি নিছে দেশের সবচেয়ে বড় একটা দল এদের শুরু করারও আগে এটা শুরু করছে তো এরা যখন এটা শুরু করছে নতুন করে তারা ওইটাকে মাথায় নিছে ওইটাকে মাথায় নিত ওইটার আলোকেই করতো অসুবিধাটা কি তোমারটা হবে না আমারটা হবে তুমি কে তুমি তোমার কে গুনে পলিটিক্যাল পার্টিগুলোকে আপনার গুনতে হবে আলী রিয়াজের কে গুনে আলী রিয়াজ কে এই দেশের তার কোনো শিকড় আছে কোনো কিছু আছে উনি দুই দিন এই কাহিনীতে কামাল আহমেদ সাহেব কই এখন ইংল্যান্ডে চলে গেছে ওনাকে নিয়ে আসছিল গণমাধ্যমে কি একটা রিপোর্ট দিচ্ছে ইংল্যান্ড চলে গেছে আমাদের গণমাধ্যমকে তো উদ্দীপ্ত হয়ে গেছে কিছু হয়েছে আলী রিয়াজ সাহেব চলে যাবে তো এখন লাভটা কি হচ্ছে আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলিকে সঙ্গে নিয়ে কাজটা করতেন তাহলে জিনিসটা ভালো হতো শুরু থেকে পারতো তারা করতে না কিন্তু এই সমস্যাটা তো পলিটিক্যাল পার্টিরও অবশ্যই পলিটিক্যাল পার্টি ওদেরকে গুরুত্ব দিচ্ছে না তাইলে তারা কি করছে তাদের এটা করাই ঠিক হয় নাই যারা এগুলো করছে তাদের এটা করাই ঠিক হয় নাই কিভাবে হয়েছে আমি কিন্তু এই সমস্ত যে এত বড় এক একটা আমরা 7টা 8টা করে লোকজনকে নেওয়া হয়েছে এই লোকগুলোতে কিছু লোককে তো আমি চিনি তো আলাপ আপনিও চিনেন আপনি জিনিসটা আলাপ করছেন তোমার কেমন করে ইনপুট করলো তুমি এখানে কীভাবে হলো ও একজন তারা ফোন করছে একজন তার চিনে ওই অমুক উপদেষ্টা তার পরিচিত সে বলছে তোমার ওই কমিটি দিয়ে দিই না দিয়ে দিলাম সে ওই কাজটার জন্য যোগ্য কিনা এক্সপার্ট কিনা কোনো কিছু প্রমাণ করা হয়েছে কোনো কিছু দেখা হয়েছে হয় নাই তো এই বিষয়টা নিয়ে যারা অনেকদিন ধরে কাজ করতেছে তাদের কাউকে আনা হয়েছে তো আনা হয় নাই এইটা হলো কিন্তু একটা ছেলে খেলা মানে ওই যে মানে কি বলবো এটা ছেলে খেলার মতো আচরণ তাদের জানেন যে ইকোনমিস্ট কিন্তু এই 7-8 মাসের একটা রিপোর্টের একটা মূল্যায়ন করেছে মানে 8 মাসের অ্যাক্টিভিটিজের এই সরকারের তারা বলছে যে অভ্যুত্থানের 9 মাস পেরোলেও কাঙ্ক্ষিত পরিবর্তন অধরা পরিবর্তন হয় নাই এই কথাই তো আমরা তখন আলোচনা করতেছি জি আমাদের যে আকাঙ্ক্ষাটা যে মধ্যে ছিল জি এই আকাঙ্ক্ষাটা এদের পক্ষে আনা সম্ভব হয় নাই এবং এদের সেই যোগ্যতাই নেই আনার এই লোকগুলি সেই যোগ্যতা যারা দায়িত্বে বসেছেন তারা তো বসেছেন একজন দুজন লোকের পছন্দ অনুযায়ী বসেছেন যিনি এদেরকে পছন্দ করেছেন তিনিও শাসন ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতা কি জিনিস বুঝেন না যাদেরকে এনেছেন তারা তো আরো বুঝে না এখন তারা দায়িত্ব নিয়ে বসে গেছে এখন যেমন চলা তেমনি চলছে কাজে অধরাই থাকবে ওরা তো যথার্থে বলছি মানুষের তো অনেক কিছু হাসিনা সরকার চলে গেছে আমার তো প্রত্যাশা শেষ নাই আমি ভাবছি লুটপাট আর হবে না কিন্তু এখন তো আমাদেরকে শুনতে হচ্ছে 90,000 কোটি টাকা নাকি বিদেশে চলে গেছে এটা তো আমাদেরকে শুনতে হচ্ছে এটা শোনার জন্য তো আমার কান প্রস্তুত ছিল না রাস্তাঘাটে পুলিশ ধরে পিটাবে স্টুডেন্টদেরকে যে স্টুডেন্টরা আন্দোলন করে তাদেরকে আনলো তাদেরকে পিটাচ্ছে এটা তো আমার দেখার ইচ্ছা ছিল না বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার আসছে আন্দোলনরত একদলকে তারা এক ধরনের আপ্যায়ন করে আরেকজনকে আরেক ধরনের আপ্যায়ন করে একজনকে দেয় শীতল জলের বাষ্প আরেকজনকে দেয় গরম পানির জলকামান এই বৈষম্য তো আমার কামনা ছিল না এটা তো আমি চাই নাই কিন্তু হচ্ছে তো তাহলে ওদের অবজারভেশন ঠিক আছে এই অবজারভেশন আপনারও আছে আমারও আছে আমি আপনার করে লোকে কিছু বলে না বিদেশি পত্রিকা বলে আপনি অনুবাদ করে দেন আমরা পড়ি ডনের সম্পাদকীয় নিশ্চয়ই আপনি দেখেছেন অবশ্যই আপনি কালকে আমি আপনাকে পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি যে একমাত্র আপনার পত্রিকাতে আমি সম্পাদকীয়টা দেখেছি এবং এটা এত সুলিখিত এবং আপনি তো অনুবাদ যে করছেন তাকেও ধন্যবাদ খুব ভালো অনুবাদ করেছেন এবং মানে এত সুলিখিত সম্পাদকীয় ওখানে অনেকগুলো জিনিস বলা হয়েছে এবং সরকারকে তারা সমালোচনা করেছেন কিন্তু এবং এর সম্ভাব্য পরিণতি কি হতে পারে তারা কিন্তু সেদিকেও ইঙ্গিত করছেন বুঝতে ভাই এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ এই লোকগুলো কিন্তু অভিজ্ঞ লোক ডনকে কিন্তু আপনি এই ইন্ডিয়ান রিপাবলিক বলতে পারবেন না না স্কোপে নেই হবে না কাজে এটা অনেক বড় একটা পত্রিকা এই উপভাষার মধ্যে বিখ্যাত পত্রিকা এবং খুব সেন্সেবল জার্নালিজম ওনারা কিন্তু এটা করে
এবং যে ব্যাখ্যাগুলি করেছেন, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, তারপরে একটা কথা তো মূল যে কথাটা বলেছেন যে এই সরকারের তো মূল কাজটা হলো একটা নির্বাচন দেওয়া। এখন এই কাজের জন্য এসে তারা যদি রাজনৈতিক কারো ইচ্ছা অনিচ্ছা মানে বাস্তবায়ন ঘটাতে যায়, তাহলে এই সরকার নিয়ে কিন্তু বিতর্ক হবে এবং এটাই হবে। আমি বলি আপনাকে একটা কথা, বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা আপনার অন্তর্বর্তীকালীন বলেন বা অস্থায়ী সরকার বলেন, যাই বলেন, অনেক ফরম্যাটে এসে শাহাবুদ্দিন আহমদ সাহেবের সময় থেকে বাংলাদেশে আসছে, অনেকগুলি গভর্নমেন্টে আসছে। কোনো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের বিরুদ্ধে তারা যে কদিন ক্ষমতায় ছিল, কোনো রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো ধরনের মিছিল মিটিং করে নাই। এইবারই মনে হয় প্রথম হতে যাচ্ছে। এবং উনি এতই নিরপেক্ষতার মধ্যে আছেন, উনি এবার এটা করেই ছাড়বেন। যাই হোক, দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত। আপনি জানেন যে পুঁজিবাজারের অবস্থা, এখানে আরেকটা শিরোনাম, পুঁজিবাজার রসাতলে বিনিয়োগ তলানিতে। জি, পুঁজিবাজারের যে অবস্থা, আমার এক বন্ধু আছে ওখানে, দেখি খুব মানে অ্যাক্টিভ ছিল আগে, সে আমাকে মাঝে মাঝে ফোন দেয়। শুনতে বলে, মাসুদ ভাই একদিন আসেন, আপনাকে বলি যে কি ভয়ঙ্কর অবস্থা মধ্যে আমরা আছি। তো আমি আসলে সময় পাচ্ছি না, যে আমি কি করবো। এখন তারা বলতেছে যে আমরা সমস্যা হলো কি যে এই সরকার কিন্তু আমরাই আনছি। এখন তারা এটা হয় বোঝে না অথবা এটাকে ধ্বংস করতে চাচ্ছে ওরা। এমন এমন লোককে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে লোকগুলি নাকি এই কাজের না আসলে বেসিক্যালি। তো এখন এটা তো একটা দুর্ভাগ্য আমাদের। আমরা আগেও দেখেছি যখন যে আসতেছে এই পুঁজিবাজার নিয়ে একটা খেলাধুলা করতেছে আর কি। এখন আগে সরকারের দরবেশ সাহেবরা গেছেন, তারপর তখন নব্য অনেকে দাঁড়াই গেছে, হচ্ছে এগুলি। সেই আপনি জানেন যে ওই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট ছিল, সেই রিপোর্টের তারা সমালোচনা করে নারীরা আবার রাজপথে, নারীর মৈত্রী যাত্রা যেটা হচ্ছে, তো সেখানে বলা হয়েছে যে গুজব, অপপ্রচার, আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা অবশ্যই করতে হবে। একটা জিনিস হলো কি, যত কিছুই বলুক, মানে এদের সম্পর্কে খুবই অশ্লীল কথাবার্তা বলা হয়েছে। আমাদের মানে কিছু লোক বলছেন এগুলো, তথাকথিত হুজুররা বলছেন। এই সমস্ত হুজুরদের মধ্যে অনেকে অনেক কথাই বলেন। আমি কি বলবো, সবচেয়ে বড় কথা হলো কি, এই হুজুরদের মধ্যে নাম করা হুজুর, আমি ইউটিউবে যাদের মানে মিলিয়ন মিলিয়ন দেখি, একজন হুজুর এক এরকম মিলিয়ন সাপোর্টধারী হুজুর, সে আরেকজন হুজুর বলতেছে কাফের। মানে ওনাদের মধ্যেই তো কোনো সিদ্ধান্ত ঐক্য নাই। একদিন হঠাৎ করে একটা দেখলাম যে খাসি কোরবানি দেওয়া কি জায়েজ কি জায়েজ না, এটা নিয়ে 9 জন হুজুরের বক্তব্য। 9 জনের মধ্যে 4 জন 3 জন একদিকে আর 5 জন একদিকে। এখন ওই 3 জন, যদি আমি সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে বলি, কারণ ওরা তো প্রত্যেকে এক একটা ইনস্টিটিউশন, ওরা মনে করে যে আমি অথরিটি। এখন এরকম অথরিটিদের মুখ দেওয়া যে সমস্ত কথাবার্তা বের হয়েছে, আমি বুঝলাম না। জব্বা পরে আসছে দাড়িওয়ালা মানুষগুলো, ওইগুলো ওজু কেমন করে ছিল, কি সমস্ত কথা ওনাদের সম্পর্কে ওনারা বলছেন। ভাই, তোমার পছন্দ নাও হতে পারে, তুমি এটা গভর্নমেন্টের সঙ্গে বসো, ইসলামিক ফাউন্ডেশন আছে, হ্যাঁ ইসলামিক সাংঘর্ষিক হয়, তুমি আলোচনা করো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রকাশ্য মিটিংয়ে হাজার হাজার মানুষের সামনে তাদের ব্যাপারে অশ্লীলতা, অশ্লীল শব্দ প্রয়োগ করা, এটা তো কোনো ভদ্র জনজিত আচরণ হতে পারে না। এখন এখানে তারা মনে করেন ওখানে বলতে বলতে এক ধরনের যে ধর্মসভা বলতে বলতে এক ধরনের কমার্শিয়াল শব্দ খুঁজে যে কোনটা বললে পরে পাবলিকের মধ্যে মানে জনপ্রিয়তা বাড়বে। এখন এখানে তাই হয়েছে। আমি মনে করি এটাকে এতদিন ধরে সরকার কিন্তু এটা চুপ হয়ে বসে আছে। সরকারও তো একটা ভূমিকা নেওয়া উচিত যে কোনটা লজিক্যাল, কোনটা আধুনিক, কোনটা বিজ্ঞানসম্মত, সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে না। নারীর ক্ষমতায়নে আপনি বিশ্বাস করেন? অবশ্যই করি। আচ্ছা, আমার সংসারটা তো নারী চালায়। মানে আমার বাপের সংসারে নারী চালাইতেন, আমাদের ফ্যামিলিতে আমার মা সব চালাইতেন সংসার, এবং আমাদের সংসার ভালো চলছে আলহামদুলিল্লাহ। তো নারীর ক্ষমতা বিশ্বাস করবো না কেন। ওকে, শেষ করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।